অ্যালকাইল গ্রুপের স্টেরিক বাধার কারণে। অ্যামিন নিয়ে আলোচনা করব আমরা। তো অ্যামিনের সাধারণ কার্যকরী মূলক হলো গিয়ে বন্ড NH2। তো আমাদের অ্যামিন অ্যালকাইল অ্যামিন হতে পারে, অ্যারাইল অ্যামিন হতে পারে। অ্যামিনো গ্রুপের সাথে অ্যালকাইল মূলক থাকলে অ্যালকাইল অ্যামিন, অ্যামিনো গ্রুপের সাথে অ্যারাইল গ্রুপ থাকলে সেটা হলো অ্যারাইল অ্যামিন। তো অ্যামিন আমি প্রস্তুত করব কিভাবে? আমরা এখানে কয়েকটা পদ্ধতি, 4টা পদ্ধতি দেখাচ্ছি অ্যামিন তৈরি করার। 2টা পদ্ধতি বিজারণ, একটা হলো গিয়ে সায়ানাইড হতে, একটা আইসোসায়ানাইড হতে। আমরা যদি যে কোনো অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করি জার্মান হাইড্রোজেন দিয়ে, সেখান থেকে আমরা পাই 1 ডিগ্রি অ্যামিন। কারণ এই অ্যামিনের যেই কার্বনের সাথে অ্যামিনো গ্রুপটা থাকে সেই কার্বনে অ্যালকাইল গ্রুপ থাকে একটা। আর যদি আমরা আইসোসায়ানাইড থেকে মানে R বন্ড N ডাবল বন্ড C আইসোসায়ানাইডকে যদি আমরা বিজারণ করি, তাহলে সেখান থেকে আমি যে অ্যামিনটা পাই সেই অ্যামিনটা হয় গিয়ে আমাদের একটা 2 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সায়ানাইড বা আইসোসায়ানাইড থেকে আমরা যথাক্রমে পাই 1 ডিগ্রি অ্যামিন এবং 2 ডিগ্রি অ্যামিন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা আমাদের অ্যামিন তৈরি করার জন্য সেটা হলো গিয়ে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তো হফম্যান বিজ্ঞানীর নাম অনুসারে করা ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন কথার মিনিং হলো এই বিক্রিয়া আমাদের কার্বন সংখ্যা একটা কমে যায়। এবং কার্বন সংখ্যা কমে কিভাবে খেয়াল করি, যে আমাদের এখানে যে কোনো একটা অ্যামাইড আছে RCONH2, যে কোনো একটা অ্যামাইড, তার সাথে ব্রোমিন এবং যে কোনো ক্ষারের বিক্রিয়ায় সেখান থেকে আমাদের এই CO মূলকটা বাদ চলে যায় এবং আমরা পাই RNH2 প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস সোডিয়াম কার্বনেট। ওকে, তো অর্থাৎ আমাদের এখানে যেই অ্যামাইড ছিল তাতে যতগুলি কার্বন আছে আমাদের অ্যামিনে তার চেয়ে একটা কার্বন কম আছে। দ্যাটস ওয়াই তাকে আমরা বললাম হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে আমরা অ্যামাইড থেকে অ্যামিন পাই। অ্যামাইড থেকে অ্যামিন পাওয়ার আরেকটা বুদ্ধি আমরা দেখতে পারি, সেটা হলো কি আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সেটা কি? খুবই তীব্র বিজারণ, ক্লিমেনসন বিজারণ। আমাদের যে কোনো অ্যামাইডকে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিজারণ করি, অর্থাৎ জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের যে জার্মান হাইড্রোজেন তৈরি হয় সেটা দিয়ে বিক্রিয়া করলে আমাদের এই কার্বনিল মূলকটা CO মূলকটা কনভার্ট হয় মিথিলিন মূলকে। এটা হলো কি আমাদের ক্লিমেনসন বিক্রিয়ার বৈশিষ্ট্য। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় সবসময় আমাদের কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয় এবং এই কার্বনিল মূলকের জায়গায় আমরা মিথিলিন মূলক পেলে আমরা দেখব আমাদের এখানে তৈরি হচ্ছে একটা অ্যামিন। অর্থাৎ আমরা এই লাস্টের যে 2টা বিক্রিয়া হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এবং ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এই 2টা বিক্রিয়া যদি খেয়াল করি, এই 2 বিক্রিয়াতেই আমাদের অ্যামাইড থেকে অ্যামিন হচ্ছে। পার্থক্যটা হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমাদের অ্যামাইড থেকে যে অ্যামিন পাচ্ছি সেই অ্যামিনে কার্বন সংখ্যা অ্যামাইডের চেয়ে একটা কম থাকে, বাট ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় আমাদের কার্বন এবং অ্যামিনের একই থাকে। আমরা যদি এখন আসি যে অ্যামিনের ক্ষারধর্মিতা নিয়ে, অ্যামোনিয়া থেকে অ্যাকচুয়ালি অ্যামিনগুলো উদ্ভূত। অ্যামোনিয়া হলো NH3, তার যদি একটা হাইড্রোজেন অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় তখন তাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যামিন। 2টা হাইড্রোজেন যদি অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় আমরা বলি 2 ডিগ্রি অ্যামিন। যদি 3টা হাইড্রোজেন অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলি 3 ডিগ্রি অ্যামিন। এমনও হতে পারে কোনো একটা হাইড্রোজেন আমার অ্যারাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হলো, তখন আমরা পাই গিয়ে অ্যানিলিন বা যাকে আমরা বলি অ্যারাইল অ্যামিন। তো আমরা এই যে অ্যামিনগুলো আছে অ্যামোনিয়া এবং তার থেকে উদ্ভূত অ্যামিনগুলো, এদের ক্ষারধর্মিতার ক্রম বুঝতে চাই, অর্থাৎ কে বেশি ক্ষারধর্মী কে কম ক্ষারধর্মী। এখন ক্ষারধর্মিতা সম্পর্কে আমাদের একটা মতবাদ আছে, সেটা হলো গিয়ে লুইসের মতবাদ। এবং লুইসের মতবাদ অনুযায়ী যার ইলেকট্রন বেশি আছে বা যে ইলেকট্রন দান করতে পারে তাকে আমরা বলি ক্ষার। আমরা যদি খেয়াল করি প্রত্যেক ক্ষেত্রে প্রতিটারই মুক্তজোড় ইলেকট্রন আছে এবং প্রতিটার মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান, তাহলে কি এরা সবাই সমান রকম ক্ষারধর্মী? ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের এই যে অ্যালকাইল গ্রুপগুলোর একটা ধর্ম আমরা জানি, অ্যালকাইল গ্রুপগুলো ধনাত্মক আবেশধর্মী, অর্থাৎ তারা অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিনের কেন্দ্রীয় নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব একটু বেড়ে যায়, 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব আরেকটু বেড়ে যায়, 3 ডিগ্রি অ্যামিনের 3 দিক থেকে ইলেকট্রন আসে, তার মানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বাড়ে। তো সেই দিক থেকে আমাদের বলা উচিত যে 3 ডিগ্রির নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, 2 ডিগ্রির মাঝামাঝি, 1 ডিগ্রির মোটামুটি কম, অ্যামোনিয়া সবচেয়ে কম। কিন্তু স্টেরিক বাধার কারণে আমরা যদি ক্ষারধর্মিতার সত্যিকার ক্রম করি, আমরা বলি যে আমাদের 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম সবচেয়ে বেশি, ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি, এরপরে হলো 1 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি এবং তার চেয়ে দুর্বল ক্ষার হলো গিয়ে অ্যামোনিয়া। অ্যাকচুয়ালি কিন্তু ক্রমটা হওয়া উচিত এরকম 3, 2, 1 অ্যামোনিয়া, কারণ 3 ডিগ্রির ইলেকট্রনের ঘনত্ব বেশি কিন্তু 3 ডিগ্রির স্টেরিক বাধাও বেশি। দ্যাটস ওয়াই আমাদের ক্রমটা হলো গিয়ে 2, 1, 3 অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার চেয়েও দুর্বল ক্ষার হলো গিয়ে অ্যানিলিন। কেন? কারণ অ্যামিনো মূলকটা আমাদের একটা অর্থপ্যারা নির্দেশক, সে তার ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে পাঠিয়ে দেয়, ফলে তার ইলেকট্রনের ঘনত্ব কমে যায়। অ্যামোনিয়ার কিন্তু ইলেকট্রনের ঘনত্ব যা, অ্যামিলিনের নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব তার চেয়ে কম। এজন্য অ্যামোনিয়ার থেকেও দুর্বল ক্ষার হলো গিয়ে আমাদের
এনিলিন। তো এটা হলো গিয়ে আমাদের বিভিন্ন অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। এবং এর ডিফেন্সে আমরা যেটা বলি যে আমাদের হওয়া উচিত ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যামোনিয়া অ্যানিলিন, বাট এটা হচ্ছে কারণ হলো গিয়ে স্থানিক বাধা বা স্টেরিক বাধার কারণে আমাদের 3 ডিগ্রি যেটা তার ক্ষারধর্মিতার ক্রম অনেক কমে যায়, ক্ষারধর্মিতা অনেক হ্রাস পায়। এখন আমরা অ্যামিনের কয়েকটা বিক্রিয়া খেয়াল করব। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা সেটা হলো গিয়ে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। আমাদের 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে যেভাবে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন বা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন একইভাবে বিক্রিয়া করে না। এইভাবে আমরা কিন্তু 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন আইডেন্টিফাই করতে পারি এবং আমরা নাইট্রাস অ্যাসিডের সাথে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের যে বিক্রিয়াটা দেখব এটা কিন্তু আমাদের 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন খুঁজে বের করার একটা উপায়। আমাদের যদি একটা 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন থাকে তার সাথে নাইট্রাস অ্যাসিড যাকে কিনা আমি HONO আকারে দেখাচ্ছি, এবং এই বিক্রিয়া তীর চিহ্নের উপরে সোডিয়াম নাইট্রাইট আর নিচে HCl লেখার কারণ কি? এই দুটো লেখার কারণ হলো নাইট্রাস অ্যাসিড সাধারণত অস্থিতিশীল। নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়, ফলে নাইট্রাস অ্যাসিড যদি আমি পেতে চাই আমার পাত্রের ভিতর আমরা যোগ করি সোডিয়াম নাইট্রাইট এবং HCl, যারা ইনস্ট্যান্টলি বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি করে, এবং ওই নাইট্রাস অ্যাসিডের সাথে আমরা যখন অ্যামিনের বিক্রিয়া দেই সেখান থেকে আমরা পাই গিয়ে অ্যালকোহল, নাইট্রোজেন এবং পানি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন থেকে অ্যালকোহল পাওয়ার বুদ্ধি হলো আমরা তার সাথে যোগ করব নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড পাবো কিভাবে? সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর মিশ্রণ থেকে। কিন্তু আমরা যদি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই বা 2 ডিগ্রি অ্যালিফেটিক বা 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকোহল পাই না। অর্থাৎ এই বিক্রিয়াটা হলো কি আমাদের 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আর লাস্টে আমরা অ্যামিনের যে বিক্রিয়াটা সম্পর্কে জানবো, একটা নামধারী বিক্রিয়া টার্বিল-অ্যামিন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটাকে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়াও বলি, যে আমাদের ক্লোরোফর্ম আছে কি নাই সেটা খুঁজে বের করার জন্য আমরা এই কাজটা করতে পারি। আমাদের ক্লোরোফর্মের সাথে যদি আমরা অ্যানিলিনের বিক্রিয়া দেই, ক্লোরোফর্মের সাথে অ্যানিলিনের বিক্রিয়া ক্ষারের উপস্থিতিতে, তাহলে সেখান থেকে দুর্গন্ধযুক্ত কার্বিল-অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়, এবং ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হচ্ছে এই বিক্রিয়া থেকে আমরা বুঝি যে আমাদের এখানে ক্লোরোফর্ম উপস্থিত। ক্লোরোফর্ম যদি না থাকতো তাহলে অ্যানিলিন থেকে আমি এই কার্বিল-অ্যামিন বা ফিনাইল আইসোসায়ানাইড পাবো না। সুতরাং আমরা অ্যামিন সম্পর্কে দেখলাম, অ্যামিন সম্পর্কে অ্যামিনের প্রস্তুতি এবং অ্যামিনের যে বিক্রিয়া সেই সাথে অ্যামিনের যে ক্ষারধর্মিতা এ সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। এবং অ্যামিন থেকে মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখি যে আমাদের কিছু প্রশ্ন এমসিকিউ বা রিটেনের জন্য অবশ্যই আসে। অ্যামিনের সাথে রিলেটেড ডায়াজোনিয়াম আয়ন বা ডায়াজোনিয়াম লবণ সম্পর্কে আমরা জানবো, এবং ডায়াজোনিয়াম লবণের কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পর্কে আমরা জাস্ট একটু খেয়াল করব। তো বেনজিন বলয়ের সাথে যদি আমরা অ্যাজো মূলক যুক্ত করি, অ্যাজো বলতে কি বোঝায়? আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন যে বন্ড, এই বন্ডটাকে আমরা বলি অ্যাজো বন্ধন। এবং বেনজিনের সাথে যখন অ্যাজো যুক্ত থাকে যে পজিটিভ আয়নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে আমাদের একটা ডায়াজোনিয়াম আয়ন। এবং এই ডায়াজোনিয়াম আয়নের সাথে আমরা যদি কোনো একযোজী ঋণাত্মক মূলক যুক্ত করি, ফর এক্সাম্পল আমি এখানে ডায়াজোনিয়াম যে আয়ন প্লাস তার সাথে একটা একযোজী ঋণাত্মক ক্লোরিন মাইনাস যুক্ত করলাম, সেখান থেকে আমরা যেই লবণটা পাই সেটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি এখানে বেনজিন ডায়াজোনিয়াম নাইট্রেট পেতে পারতাম, আমি এখানে বেনজিন ডায়াজোনিয়াম ব্রোমাইড পেতে পারতাম। অর্থাৎ একযোজী হওয়া লাগবে, এখানে যে নেগেটিভ চার্জটা আমি যুক্ত করব সেটা অবশ্যই একযোজী হওয়া লাগবে। আমরা এখানে ডায়াজোনিয়াম লবণ বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের 3টা বিক্রিয়া দেখতে পাচ্ছি। প্রথম বিক্রিয়া হলো গিয়ে শুধুমাত্র আর্দ্র বিশ্লেষণ বা পানির সাথে বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করে সেখান থেকে আমার নাইট্রোজেনটা আলাদা হয়ে যায়, 2টা নাইট্রোজেন মিলে N2 আমরা পাই। পানির হাইড্রোজেনের সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের ক্লোরাইড মিলে তৈরি করে HCl, এবং এই OH পার্টটুকু আমার বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়, সেখান থেকে আমরা পাই ফেনল। অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম লবণকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা পাই গিয়ে ফেনল। এটা হলো কিনা আমাদের ফেনল তৈরির একটা পদ্ধতি, যেটা আমরা একটু পরে খেয়াল করব। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ফসফেনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই, অর্থাৎ H3PO2 ফসফেনিক অ্যাসিড এবং পানির সাথে বিক্রিয়া দেই, সেখান থেকে আমরা পাই গিয়ে বেনজিন প্লাস ফসফরাস অ্যাসিড প্লাস নাইট্রোজেন প্লাস HCl। এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি কিউপ্রাস হ্যালাইড প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া দেই, সেখান থেকে আমরা পাই গিয়ে হ্যালোবেনজিন। অর্থাৎ শর্তটা হলো এখানে আমি প্রভাবক হিসেবে কিউপ্রাস যেই হ্যালোজেনের হ্যালাইড নিব সেই হ্যালোজেনের হ্যালাইড হাইড্রোজেন হ্যালাইডের সাথে আমি বিক্রিয়া দিব, এবং এখানে আমি যদি হাইড্রোজেন আয়োডাইড নিতাম আমি প্রভাবক হিসেবে কিউপ্রাস আয়োডাইড নিতাম, এবং ওই আয়োডিন এখানে আয়োডোবেনজিন তৈরি করত।
এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে মিলে HCl হিসেবে প্রক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া কিউপ্রাস ব্রোমাইড প্রভাবকের উপস্থিতিতে সেখান থেকে আমরা পাবো ব্রোমোবেনজিন হাইড্রোজেন ক্লোরাইড প্লাস নাইট্রোজেন। এই বিক্রিয়াটাকে আমরা বলি গিয়ে স্যান্ডমেয়ার বিক্রিয়া। বিজ্ঞানী স্যান্ডমেয়ার এই বিক্রিয়া আবিষ্কার করেন, তাই একে আমরা বলি স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো আমরা এখন ফেনল সম্পর্কে জানবো। ফেনল হলো গিয়ে আমাদের এক প্রকার অ্যালকোহল, আমরা বলতে পারি অ্যারোমেটিক অ্যালকোহল, তাকে আমরা বলি গিয়ে ফেনল। তো ফেনলকে বেনজিনের সাথে একটা OH মূলক দিয়ে আমরা প্রকাশ করি এবং ফেনলের প্রস্তুতির দুইটা পদ্ধতি আমরা খেয়াল করব। প্রথম পদ্ধতিটা আমি লিখলাম যে ডায়াজোনিয়াম লবণ থেকে, এইমাত্রই আমরা দেখলাম ডায়াজোনিয়াম লবণকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি, জাস্ট ডায়াজোনিয়াম লবণের সাথে পানির বিক্রিয়া দেই, তাহলে সেখান থেকে আমরা পাই গিয়ে ফেনল। বিক্রিয়াটা আর এখানে দেখালাম না। আর 2 নম্বর যেটা, সেটা হলো গিয়ে ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে যেটা করা হয়, আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল পাই। ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা বিক্রিয়া দেই 300 ডিগ্রি সেলসিয়াস এবং 150 অ্যাটমসফিয়ার চাপে। সেখান থেকে আমরা যেটা পাই তাকে আমরা বলি গিয়ে সোডিয়াম ফিনেট। আমাদের একটা ফিনেট আয়ন তৈরি হয়, সোডিয়াম ফিনেট লবণ আমরা পাই এবং সেই সোডিয়াম ফিনেট লবণকে HCl এর সাথে বিক্রিয়া দিলে সেখান থেকে আমরা পাই গিয়ে ফেনল প্লাস সোডিয়াম ক্লোরাইড। এটা হলো গিয়ে আমাদের ফেনল তৈরির ডাউ পদ্ধতি। এবং ফেনলের ধর্ম সম্পর্কে যেই ধর্মটা আমাদের অবশ্যই আলোচনা করা দরকার, সেটা হলো গিয়ে ফেনল অম্লধর্মী। অম্লধর্মী মানে কি? অ্যাসিড বা অম্ল তারাই যারা হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়। আমরা দেখি যে ফেনলের সাথে যে OH মূলকটা আছে, এই OH মূলক হলো গিয়ে অর্থপ্যারা নির্দেশক, কারণ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা পাই বন্ধন নাই। তো OH মূলক যেটা করে, যে বেনজিন বলয়ের ভিতর আমরা রেজোনেন্সটা করতে পারি, করলে দেখবো OH মূলক বেনজিন বলয়ের ভিতর ইলেকট্রন পাস করে, তখন হাইড্রোজেন তার ইলেকট্রন হারায় এবং হাইড্রোজেন প্লাস আকারে সে বের হয়ে যায়। তো হাইড্রোজেন প্লাস যেহেতু ফেনল ছেড়ে দিচ্ছে, তাই আমরা বলি ফেনল হলো গিয়ে অম্লধর্মী। সে অ্যাসিড হিসেবে কাজ করে, সে হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়, তাই ফেনল অম্লধর্মী। এবং ফেনলের pH এর মান আমরা দেখব 7 এর চেয়ে কম, যেটা কিনা অম্লধর্মের নেচার। ফেনলের কয়েকটা বিক্রিয়া আমরা যদি খেয়াল করি, যে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা দেখে আসলাম বেনজিন বলয়ের, এবং ফেনলের OH মূলক কিন্তু আমাদের অর্থপ্যারা নির্দেশক। তো তার ব্যতিক্রম কয়েকটা আমরা দেখব। ফর এক্সাম্পল, এইখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো গিয়ে ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়া। বাট একবার আমি নিচ্ছি ব্রোমিন কার্বন ডাইসালফাইড দ্রবণে, আরেকবার আমি নিচ্ছি ব্রোমিন পানি দ্রবণে, অর্থাৎ ব্রোমিন পানি। তো যখন আমি ব্রোমিনকে কার্বন ডাইসালফাইড দ্রবণে ব্যবহার করি, তখন ফেনলের OH মূলক অর্থপ্যারা নির্দেশক হওয়ায় ফেনলের অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ব্রোমিন প্রতিস্থাপিত হয় এবং আমরা পাই অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল। কিন্তু যদি আমি ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করি, তাহলে সেখান থেকে অনেক দ্রুত বিক্রিয়া হয় এবং আমরা পাই 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং এই ক্ষেত্রে আমাদের ব্রোমিনের লাল বর্ণ চলে যায়। এবং এই বিক্রিয়াটা, এই যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল অর্থাৎ TBF তৈরির যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হলো ফেনলের একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, ফেনল শনাক্তকরণের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমরা যদি ফেনলের আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হলো গিয়ে নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন বা লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে যখন ফেনল বিক্রিয়া করে, যেহেতু OH-টা আমাদের অর্থপ্যারা নির্দেশক, তাই ফেনলের অর্থ পজিশন এবং প্যারা পজিশনে নাইট্রোমূলক প্রতিস্থাপন করে, আমরা পাই অর্থ নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল। কিন্তু যখন আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে একই বিক্রিয়া দেই ফেনলের, তখন আমাদের তৈরি হয় 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অর্থাৎ TNP, এবং ট্রাইনাইট্রোফেনলকে আমরা বাণিজ্যিকভাবে বলি পিক্রিক অ্যাসিড। অর্থাৎ পিক্রিক অ্যাসিড তৈরির প্রস্তুতিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফেনলের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের তৈরি হয় পিক্রিক অ্যাসিড বা ট্রাইনাইট্রোফেনল। ফেনলের কয়েকটি বিশেষ বিক্রিয়া সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম বিক্রিয়াটা হলো গিয়ে আমাদের কোব বিক্রিয়া। বিজ্ঞানী কোব এটা আবিষ্কার করেন এবং এই বিক্রিয়া আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে যে আমাদের সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড, সেই সোডিয়াম ফিনক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া 4 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এই সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় আমরা যেটা পাই সেটা হলো গিয়ে সোডিয়াম স্যালিসাইলেট, একটা লবণ আমরা পাই, এবং সেই সোডিয়াম স্যালিসাইলেট লবণকে পানির উপস্থিতিতে HCl এর সাথে বিক্রিয়া দিলে আমরা পাই গিয়ে স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ ফেনল থেকে আমরা যখন ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সেখান থেকে আমরা পাই সোডিয়াম ফিনেট, বা ফেনলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সেখান থেকে আমরা পাই সোডিয়াম ফিনেট। সেই সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া থেকে সোডিয়াম স্যালিসাইলেট, এবং সোডিয়াম স্যালিসাইলেটের সাথে পানি এবং HCl এর বিক্রিয়ায় আমরা পাই গিয়ে স্যালিসাইলিক অ্যাসিড। এটা হলো গিয়ে আমাদের কোব বিক্রিয়া। এরপর আমরা যেটা দেখি সেটা হলো রাইমার টাইমেন বিক্রিয়া। এই বিক্রিয়া ফেনল প্লাস ক্লোরোফর্ম প্লাস ক্ষারের বিক্রিয়া। ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং ক্ষার যদি আমরা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাই, সেখান থেকে আমরা পাই
স্যালিসাইল অ্যালডিহাইড, এই CHO এবং OH একসাথে থাকলে তাকে আমরা বলি স্যালিসাইল অ্যালডিহাইড, আর OH আর COOH একসাথে থাকলে তাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ কোপ বিক্রিয়ায় আমরা পাই স্যালিসাইলিক অ্যাসিড, রাইবোটাইমিন বিক্রিয়ায় আমরা পাই স্যালিসাইলিক অ্যালডিহাইড। আর ফেনলের একটা বিশেষ বিক্রিয়া হলো গিয়ে ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া। ফেরিক ক্লোরাইডের সাথে যখন আমরা ফেনল যোগ করি তখন আমাদের বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি হয়, এবং বিক্রিয়া যেটা হয় ফেনল 6 অণু তার সাথে 2 অণু ফেরিক ক্লোরাইড বিক্রিয়ার মাধ্যমে যে জটিল যৌগটা আমরা পাই সেটা হলো গিয়ে ডাইফেরিক হেক্সাফিনেট একটা জটিল যৌগ তৈরি হয়। এবং আমাদের এই জটিল যৌগটা কিন্তু অ্যাকচুয়ালি 36 কার্বন বিশিষ্ট একটা জটিল যৌগ। আমরা সাধারণত জটিল যৌগ পড়ে আসলাম ডি ব্লক মৌলের সাথে, বাট আমাদেরকে যদি বলে যে একটা 36 কার্বন বিশিষ্ট জটিল যৌগ লিখো, তাহলে এটা ডাইফেরিক হেক্সাফিনেট হলো গিয়ে আমাদের একটা 36 কার্বন বিশিষ্ট জটিল যৌগ। এখন আমরা আসি যে ফেনলের ব্যবহার কি। আমরা জ্বর এবং ব্যথা নিবারক যে ওষুধগুলো অ্যাসপিরিন বা প্যারাসিটামল, এই অ্যাসপিরিন বা প্যারাসিটামল বেসিক্যালি আমরা ফেনল থেকে তৈরি করে থাকি, এবং ফেনলের সাথে আমরা যোগ করি গিয়ে ইথানোয়িক অ্যানহাইড্রেট। অ্যানহাইড্রেট সম্পর্কে আমাদের আইডিয়া আছে, যেমন আমরা অ্যাসপিরিন প্রস্তুতি দেখি ফেনল থেকে কোপ বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রথমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করি, এবং ওই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যখন আমরা ইথানোয়িক অ্যানহাইড্রেটের বিক্রিয়া দেই তখন ইথানোয়িক অ্যানহাইড্রেটের CH3CO অর্থাৎ এই ইথানোইল, এই পার্টটুকুকে আমরা বলি ইথানোইল। ইথানোইল এই অক্সিজেনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এবং প্রতিস্থাপন করে আমাদের তৈরি করে এই যে অক্সিজেন, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা ছিল তার বদলে ইথানোইল বসলো। আমরা এটাকে বলি 2 ইথানোইল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এবং এটাই হলো গিয়ে আমাদের অ্যাসপিরিন। 2 ইথানোইল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসপিরিন আমরা পাচ্ছি। আর যখন আমরা 4 অ্যামিনো ফেনলের সাথে এই ইথানোয়িক অ্যানহাইড্রেটের বিক্রিয়া দেই তখন ইথানোয়িক অ্যানহাইড্রেটের এই ইথানোইলটা অ্যামিনোর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এবং আমরা পাই 4N ইথানোইল অ্যামিনো ফেনল, 4N ইথানোইল অ্যামিনো ফেনল, এবং এটা হলো গিয়ে আমাদের প্যারাসিটামল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেনল অনেক গুরুত্বপূর্ণ। ফেনল থেকে বিভিন্ন ওষুধ থেকে শুরু করে অনেক ধরনের ময়শ্চারাইজিং ক্রিম, যেটা কিনা অ্যালকোহলেরও ব্যবহার, সেগুলি প্রস্তুত করা যায়। ডেটল তৈরিতে আমরা ফেনল ব্যবহার করি। তো ফেনলের বহুবিধ ব্যবহার সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। আমরা বিভিন্ন রকম সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে দেখলাম। এখন আমরা আরোহ পদ্ধতি এবং অবরোহ পদ্ধতি সম্পর্কে জানবো। এগুলি হলো গিয়ে আমাদের জৈব যৌগের রূপান্তরের কৌশল। আরোহ বলতে বোঝায় যে কার্বন সংখ্যা বাড়ানো বা বৃদ্ধি করা। তো আমাদের যদি প্রশ্ন এরকম বলে যে ইথানল থেকে প্রোপানল তৈরি করো, আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারতেছি ইথানল, সেখানে আমাদের কার্বন আছে 2টা, প্রোপানলে কার্বন আছে 3টা, আমাদের কার্বন সংখ্যা বাড়ানো লাগবে। যখন আমাদের কার্বন সংখ্যা বাড়ানো লাগবে ইথানল থেকে প্রোপানল বা ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, তখন আমরা কি করব? তো আমরা জানি কার্বন সংখ্যা বাড়ানোর জন্য বুদ্ধি হলো সায়ানাইড যোগ করা। এখন সায়ানাইড কিন্তু আমরা যেন তেন কারোর সাথে যোগ করতে পারি না, সায়ানাইড যোগ করা লাগে অ্যালকাইল হ্যালাইডের সাথে। এই জন্য প্রথমে আমরা ইথানলের সাথে HCl এর বিক্রিয়া দিলাম, সেখান থেকে অ্যালকোহলটা আমাদের অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট হলো ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে আমাদের ডিজায়ার্ড পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়ায় আমরা পাই ইথাইল সায়ানাইড, এবং এই ইথাইল সায়ানাইডকে আমি বিজারিত করলাম। বিজারণ করার পর সেখান থেকে আমরা পাবো অ্যামিন, আমরা পাচ্ছি প্রোপাইল অ্যামিন, 3 কার্বনের অ্যামিন পাচ্ছি। এবং এই প্রোপাইল অ্যামিন থেকে আমি প্রোপানল বানাবো কিভাবে? আমরা পড়ে আসছি অ্যামিনের সাথে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই তাহলে সেখান থেকে তৈরি হয় অ্যালকোহল। তো প্রোপাইল অ্যামিন তার সাথে HONO নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় সেখান থেকে আমরা পাই প্রোপানল প্লাস নাইট্রোজেন ইত্যাদি। তো আমরা ইথানল থেকে প্রোপানল তৈরি করতে পারলাম। তো আমরা এই কথাটা খেয়াল করা লাগবে, কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমাদের সায়ানাইড যোগ করা লাগবে, এবং আমরা সায়ানাইড যোগ করি গিয়ে অ্যালকাইল হ্যালাইডের সাথে। এই জন্য আগে অ্যালকাইল হ্যালাইড বানায় নিব জিনিসটা, এবং এরপর সায়ানাইডের বিক্রিয়া দিয়ে আমি এখানে অ্যামিন বানালাম। আমাকে যদি প্রশ্নে অ্যাসিড তৈরি করতে বলতো আমি এখানেই সরাসরি অ্যাসিড হাইড্রোলাইসিস করে তাকে সরাসরি আমি জৈব অ্যাসিডে কনভার্ট করে ফেলতে পারতাম। তো সেটা আমার চিন্তা করা লাগবে যে আমার কোন কি বিক্রিয়া দেওয়া লাগবে। যেমন আমরা যদি নিচের বিক্রিয়াটা দেখি যে অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি মানে হলো গিয়ে আমাদের কার্বন সংখ্যা আমরা কমাবো, কার্বন সংখ্যা হ্রাসের পদ্ধতি। তো উদাহরণ হিসেবে আমরা বললাম প্রোপানল থেকে ইথানল, মানে আগেরটার উল্টা। প্রোপানল থেকে ইথানল, প্রোপানলে আমাদের কার্বন আছে 3টা, ইথানলে কার্বন আছে 2টা, কার্বন সংখ্যা কমানো লাগবে। এবং আমরা যদি চিন্তা করি কার্বন সংখ্যা কমানোর বুদ্ধি কি, সবচেয়ে সহজ যে বুদ্ধিটা আমাদের মাথায় আসে সেটা হলো গিয়ে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান বিক্রিয়ায় আমাদের কার্বন সংখ্যা কিন্তু কমে যায়। তো হফম্যান বিক্রিয়া কে দেয়? হফম্যান বিক্রিয়া দেয় অ্যামাইড। তো আমার সবার আগে এই অ্যালকোহলটাকে একটা অ্যামাইডে কনভার্ট করা লাগবে। তো আমি প্রোপানলকে জারণ করলাম, প্রোপানল একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাকে জারণ করলে অ্যালডিহাইড, পরবর্তীতে সে তৈরি হবে আমার
প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় আমরা পাবো অ্যামোনিয়াম প্রোপানয়েড, এবং অ্যামোনিয়াম প্রোপানয়েডকে তাপ দিলে এক অণু পানি বের হয়ে যাবে, আমরা পাবো গিয়ে আমাদের একটা অ্যামাইড, প্রোপানঅ্যামাইড। তো এই প্রোপানঅ্যামাইডের সাথে আমাদের ডিজায়ার্ড হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিব আমরা ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের, সেখান থেকে আমাদের এই CO মূলকটা বাদ চলে যাবে, আমরা পাবো গিয়ে আমাদের ইথাইল অ্যামিন। কিন্তু আমার তো ইথাইল অ্যামিন দরকার না, আমার দরকার হলো গিয়ে ইথানল। তো অ্যামিন থেকে অ্যালকোহল বানানোর বুদ্ধি হলো ওই যে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া, সেই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকোহলে কনভার্ট করলাম। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করলাম, আমরা কিন্তু ইথানল এবং প্রোপানলের পারস্পরিক রূপান্তর দেখতে পেলাম। এরকম আমাদের বিভিন্ন রকম পারস্পরিক রূপান্তর আসতে পারে। আমাদের যখন আমরা বিক্রিয়াগুলি পড়ব তখন আমরা একটু চিন্তা করব যে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড থেকে অ্যাসিড পাওয়া যায় কিভাবে, বা অ্যালডিহাইড থেকে আমি অ্যালকোহল পাবো কিভাবে, অ্যামিন থেকে অ্যালকোহল পাবো কিভাবে, কার্বন সংখ্যা কমাবো কিভাবে, কার্বন সংখ্যা বাড়াবো কিভাবে, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড কিভাবে বানাবো। এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা আরোহ পদ্ধতি বা অবরোহ পদ্ধতির বিক্রিয়াগুলো বুঝতে পারবো, এবং পরীক্ষার খাতায় খুব কম সময়ের ভিতর আমরা সেটা অ্যান্সার করতে পারবো।